সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। গুম ও হত্যার আলাদা ৩ মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের নেওয়া হয়েছে সেনানিবাসের অস্থায়ী কারাগারে। এছাড়া পলাতক শেখ হাসিনা সহ ১৭ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চাপের কাছে নথি স্বীকার করবে না নির্বাচন কমিশন উল্লেখ করে মাঠ প্রশাসনকেও চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জানান, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না মাঠ প্রশাসনকে। যুগপথ আন্দোলনের শরিকদের কয়েকটি আসন ছেড়ে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। আলোচনার মাধ্যমে নির্বাচনী আসন ছাড় দেবে বিএনপি। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, নির্বাচনী জোটে এনসিপি আসবে কিনা তা জানতে অপেক্ষা করতে হবে। সরকারি 4টি ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1.5 লাখ কোটি টাকায়। ফলে বেসরকারি খাতের মতো সরকারি ব্যাংকেরও সম্পদ মূল্যায়ন করার পরিকল্পনা নিচ্ছে সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক। ওয়াশিংটন ডিসিতে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। তবে ব্যাংকগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক সরকারকে নিতে হবে বলে জানান তিনি। এবার শুনবেন বিস্তারিত। বুধবার সকাল 7টার পর কারাগারের সবুজ রঙের শীতাতপ নিয়ন্ত্রিত একটি প্রিজন ভ্যান থামে ট্রাইব্যুনালের পেছনের গেটে। একে একে নামানো হয় 15 সামরিক কর্মকর্তাকে। সকাল 8টার দিকে বিচারকের সামনে নেওয়া হয় তাদের। জামিন এবং ভার্চুয়ালি হাজিরার সুবিধা চেয়ে আবেদন করে আসামি পক্ষ। উভয় পক্ষের শুনানি শেষে 15 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে 5ই নভেম্বর। এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন, 2 জন পলাতক আছেন 4 জন আসামির মধ্যে, সেই 2 জনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 ও জুলাই আগস্টের হত্যাযজ্ঞের এক মামলায় গত 8 অক্টোবর 32 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে গুমের 2 মামলায় সেনা হেফাজতে থাকা 13 জন এবং রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তাকে বুধবার হাজির করা হয়। চিফ প্রসিকিউটর বলছেন, আসামিদের গ্রেফতার করে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এজন্য সেনাবাহিনী সহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন, তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ সেনাবাহিনী, তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন। তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অব দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন, বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে। তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না। যদিও আসামিপক্ষ বলছে গ্রেফতার নয়, আত্মসমর্পণ করেছেন সেনা কর্মকর্তারা। তারা নির্দোষ বলেও দাবি তার। মোরওভার সেনাবাহিনী অফিসার হিসেবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে। এটা প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে, আসলে তারা গ্রেপ্তার হয়নি। এদিকে গুমের মামলায় বিচার শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। যারা ভবিষ্যতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান হবে এবং বিভিন্ন বাহিনীর প্রধান হবে, তাদের কাছে আমি মেসেজ দিতে চাই যে অন্যায় করে, জুলুম করে, মানুষের অধিকার লঙ্ঘন করে কেউ পার পেতে পারে না। শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার জন্য আজকে সেনাবাহিনীর কিছু সদস্য বিপদগামী হয়েছে। আর কোনোদিন দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে খুনির কাজ যেন আর করানো না হয়। 15 জনের বাইরে পলাতক আছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, র্যাবের সাবেক 3 ডিজি সহ 17 জন। তাদের 1 সপ্তাহের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুমের 2 মামলার শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 20 নভেম্বর, আর হত্যা মামলার পরবর্তী শুনানি হবে 5 নভেম্বর। এদিন সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করাকে কেন্দ্র করে হাইকোর্টের মাজার গেট থেকে শুরু করে গোটা এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়।
সম্মানিত সিনিয়র সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রস্তুতি চলছে পুরোদমে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, অংশীজনদের সঙ্গে সংলাপ, রাজনৈতিক দলের নিবন্ধন সহ নানামুখী তৎপরতা চালিয়ে যাচ্ছে কমিশন। সামগ্রিক নির্বাচনের এবারের ভোটে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে যারা দায়িত্ব পালন করবেন এরই মধ্যে শুরু হয়েছে তাদের প্রশিক্ষণ। বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা নির্বাহী অফিসারদের নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণের আয়োজন করা হয়। 2 দিনব্যাপী এই প্রশিক্ষণের প্রথম ধাপে 50 জন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। এ সময় কমিশনাররা নির্বাচন নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন মাঠ প্রশাসনকে। এই ইলেকশনে যদি আমরা ভালো না করতে পারি, বিশ্বের কাছে, মানুষের কাছে জাতির হিসাবে আমরা অত্যন্ত নিন্দিত জাতি হিসেবে পরিণত হব। সাহসের সাথে কাজ করতে হবে। সাহস থাকলে আর যদি নিরপেক্ষতা থাকে, কোনো ভয় না, কোনো শক্তি না। নির্বাচন কমিশনাররা আরো বলেন, এবারের নির্বাচন হবে দেশের ইতিহাসের দৃষ্টান্ত। এর জন্য আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তারা। গত ইসে দেখা গেছে কি যে আমরা এগুলি অতি উৎসাহী হয়ে করেছি, কেউ কেউ হয়তো বাধ্য হয়ে করেছি, কিন্তু অতি উৎসাহীও আমরা কম ছিলাম না। তো আমাদের দরকার নেই এত উৎসাহী হওয়ার। প্রশাসন কঠোরভাবে, নিরপেক্ষভাবে কাজ করে যাবে, এই আবহাওয়াটা তৈরি করতে হবে। And we are not going to bend to any pressure. অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে কোনো চাপের কাছে নথি স্বীকার না করতে ম্যাজিস্ট্রেটদের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। কোনো চাপের কাছে নথি স্বীকার করবেন না এবং সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে, আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। আমাদের পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা দেব। বর্তমান দেশের প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভালো নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলেও জানায় ইসি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 20 দলীয় জোট বিলুপ্ত করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নামে বিএনপি ও তার মিত্ররা। আলাদা আন্দোলন করলেও তাদের কর্মসূচির ধরন ছিল প্রায় একই রকম। 24-এর অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে সামনে আসে কবে হবে জাতীয় নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় ভোটের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। একই সঙ্গে চলছে জোট ও আসন বিন্যাস নিয়ে দেন দরবার। নির্বাচনী জোট ও আসন বন্টন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে সময় সংবাদকে দলটির মহাসচিব জানান, জোট নিয়ে না ভাবলেও শরিক দলগুলোর আসন বন্টন নিয়ে চলছে আলোচনা। ক্ষমতায় গেলে গঠন হবে জাতীয় সরকার। এই ব্যাপারে আলোচনা হচ্ছে, কোনো সুনির্দিষ্ট কোনো সংখ্যা নির্ধারিত হয়নি। যে দলগুলোর সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি, সেখানে কিন্তু আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়েই করেছি যে আমরা যুগপৎ আন্দোলন করব, নির্বাচন করব, নির্বাচনের পরে যে দলগুলো আমরা আন্দোলন করেছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করবো। আমরা তো ওই জায়গাতেই আছি, এখন ওখান থেকে সরিনি। সুতরাং জোট হবে কি না এটা আমরা এখনো বলতে পারছি না। জাতীয় সরকারে এখন আমাদের সঙ্গে যারা থাকবেন, একমত হবেন, তারাই আসবে। ইসলামী দলগুলোর জোট নিয়ে বিএনপির মাথা ব্যথা নেই বলেও জানান মির্জা ফখরুল। বিএনপির রাজনৈতিক জোটে এনসিপি যুক্ত হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ইতিবাচক ছিলেন মির্জা ফখরুল। অসম্ভব নয়, এগুলো তো ডিপেন্ড করে লাস্ট মোমেন্ট, একটা আপনার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এই ধরনের জোট টোটের ব্যাপারে লাস্ট মোমেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হয়। একটা হচ্ছে আপনার জামাত ইসলাম, এনসিপি আর বোধহয় ইসলামী আন্দোলন আছে, 3টা দল। তারা তো আপনার সেই ধরনের জোট তো তারা করেনি, এবং এনসিপি তো বলেই দিয়েছে যে তারা নির্বাচনে আসবে। জামাত ইসলাম বলেছে নির্বাচনে আসবে। জামাত ইসলাম তো নির্বাচনে বিলবোর্ড টিলবোর্ড সব লাগিয়ে দিয়েছে, দেখলেন তো। মনোনয়ন প্রত্যাশীদের বিষয়ে মির্জা ফখরুল জানালেন, কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করা হবে কারা হবে বিএনপির প্রার্থী। নমিনেশনের ব্যাপারে এখনো কিছুই হয়নি। এগুলো আপনারা জানবেন যখন আমরা এটা জানাবো, বা তার জন্য তার কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াগুলো শেষ হলেই আমরা জানাবো। নির্বাচনের সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। তাদের এখনই সময় যে তাদের সব কেয়ারটেকার গভর্নমেন্টভাবে তাদেরকে যেন সবাই বুঝতে পারে, দেখতে পারে। বিগত কয়েক দশকে সরকারি, বেসরকারি ও বিদেশি মিলিয়ে 61টি তফসিলি ব্যাংকে প্রায় 20 লাখ কোটি টাকার আমানত থাকলেও এর 4 ভাগের 1 ভাগ নানাভাবে লুটপাটে বেহাত হয়েছে ব্যাংক থেকেই। এমন প্রেক্ষাপটে দুর্বল হয়ে পড়া 5টি বেসরকারি ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু করেছে সরকার। আরো কয়েকটি চলছে অডিট কার্যক্রম। এই অনিয়মের প্রতিযোগিতায় পিছিয়ে নেই সরকারি শীর্ষ ব্যাংকগুলো।
গত ডিসেম্বরে রাষ্ট্রের 4 ব্যাংকের খেলাপি ঋণ ছিল 1,33,025 কোটি টাকা। জুনে তা দাঁড়িয়েছে 1,46,362 কোটি টাকায়। 6 মাসের ব্যবধানে এসব ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে 13,337 কোটি টাকা। এর মধ্যে সোনালী ব্যাংকে খেলাপি ঋণ 19,818 কোটি টাকা, জনতা ব্যাংকে 72,107 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এবার রাষ্ট্রীয় সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এই 4টি ব্যাংকের সম্পদ মূল্যায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। এতে কারিগরি সহায়তা দেবে বিশ্বব্যাংক। প্রাথমিকভাবে সরকারি 4টি ব্যাংকের সম্পদের অবস্থা পর্যালোচনা করলেও এসবের মধ্যে কোনো ব্যাংক একীভূত বা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে কিনা এমন প্রশ্নে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সব সম্ভব নয়। সরকারি ব্যাংকের আমরা অ্যাসেট কোয়ালিটি রিভিউ করব, এটা অবশ্য IMF-কে বলেছি, এবং ওয়ার্ল্ড ব্যাংকও বলছে ওরা কারিগরি সহায়তা দেবে, কারণ ওই প্রফেশনাল অডিট ফার্মকে দিয়ে করে, EY, KPMG, ওদের প্রাইস ওয়াটার, এবং ওরা এক্সপেন্সিভ ব্যাংকই ওরা, কারণ ওদের ব্যালেন্স শিট অনেক বড়, তো সেই হিসাবে ওরা করবে। অ্যাসেট কোয়ালিটি রিভিউটা করতে পারবো, এটা কয়েক মাস লাগবে, এটা করে ফেলবো, কিন্তু এটাকে একবার হাত দিয়ে এটা নতুন করে একেবারে মার্জ বা ইসে করা হয়তো একটু ডিফিকাল্ট হবে। অনিয়মে দিশেহারা বেসিক ও পদ্মা ব্যাংক নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই অন্তর্বর্তী সরকারের।